রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল, কে হবেন তার উত্তরসূরি? সেই দৌড়ে জোর আলোচনায় ৩ নাম। মির্জা ফখরুলের শূন্য আসন ঘিরে চলছে নানা হিসাব নিকাশ। মেয়ে ডক্টর সামারুহ মির্জা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, শোনা যাচ্ছে এমন গুঞ্জন। লোডশেডিং এর দাপটে বিপর্যস্ত জনজীবন, চাপে সরকার, জানা গেল আসল ৩ কারণ। সারা দেশে ব্যাটারি অটোরিকশা চার্জের কারণে মধ্যরাতে লোডশেডিং বাড়ছে অস্বাভাবিক, মন্তব্য বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর। এবং লক্কর ছক্কর বাসের দিন শেষ, ঢাকায় নামছে ২০০ ইলেকট্রিক বাস। নারীদের জন্য নির্ধারিত থাকবে ৫০টি বাস। স্বাগত এনপিবি নিউজে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি নীলা ইসলাম। মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ফাঁকা হয়ে যাবে দল ও সরকারের ৩টি পদ। কে বসবেন তার চেয়ারে? আলোচনায় ৩টি নাম। বিস্তারিত বর্ষা বিশ্বাসের রিপোর্টে। রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদে যেহেতু বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, ফলে তিনিই দেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, এটা প্রায় পরিষ্কারই। আর মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে দল ও সরকারের ৩টি পদ ফাঁকা হয়ে যাবে। ফলে প্রশ্ন উঠছে, কে বা কারা হতে যাচ্ছেন মির্জা ফখরুলের উত্তরসূরি? বিএনপি ও সরকারের সূত্র বলছে, রাষ্ট্রপতি নির্বাচিত হলে সংসদ সচিবালয় মির্জা ফখরুলের ঠাকুরগাঁও ১ আসন শূন্য ঘোষণা করবে। এরপর ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এখন সামনে আসছে বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদ মহাসচিবের উত্তরসূরি কে হবেন সে প্রশ্ন। মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে তার সম্ভাব্য উত্তরসূরি কে, এ নিয়ে দলের ভেতরে কয়েকদিন ধরে ৩ জন নেতার নাম বেশি আলোচনায় এসেছে। তারা হলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, স্থানীয় কাউন্সিলের আগে বা কাউন্সিলকে কেন্দ্র করে দলটি প্রাথমিকভাবে একজন ভারপ্রাপ্ত মহাসচিব নিয়োগ করতে পারে। পরে জাতীয় কাউন্সিলে বা তার আশেপাশের সময়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। রুহুল কবির রিজভী নির্বাচন করেননি, তাকে মন্ত্রিসভায়ও রাখা হয়নি। তাই মহাসচিবের পদ শূন্য হলে রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করার সম্ভাবনা বেশি বলে মনে করছেন দায়িত্বশীল নেতাদের অনেকেই। বিএনপির রেওয়াজও তাই। এর আগে মির্জা ফখরুল সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ছিলেন, পরে তাকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়। সর্বশেষ কাউন্সিলে ভারমুক্ত হন তিনি। সেক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচনায় সালাউদ্দিন ও আমির খসরু। তবে এই ২ জন তারেক রহমানের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ভার সামাল দিচ্ছেন, এ কারণে তাদের মহাসচিব নাও করা হতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মির্জা ফখরুল পদত্যাগ করলে তার মন্ত্রণালয়ে নতুন কাউকে দেওয়া হবে নাকি বর্তমান মন্ত্রিসভা থেকে কাউকে দায়িত্ব দেওয়া হবে, সেটি এখনো পরিষ্কার নয়। গেল ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুসারে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচিত করতে হবে নতুন রাষ্ট্রপতি। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে শূন্য হবে তার সংসদীয় আসন ঠাকুরগাঁও ১। গুঞ্জন শোনা যাচ্ছে, এই আসনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তার মেয়ে ডক্টর সামারুহ মির্জা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে শূন্য হবে সংসদীয় আসন ঠাকুরগাঁও ১। জোর আলোচনা চলছে কে হতে যাচ্ছেন ঠাকুরগাঁও ১ আসনের পরবর্তী কাণ্ডারি। ইসির নিয়ম অনুযায়ী কোন সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হলে দায়িত্ব গ্রহণ করার দিন থেকে সংসদে তার আসনটি শূন্য হিসাবে গণ্য হয়। ওই আসনে পুনরায় নির্বাচন করতে হয়। ফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে সেখানে উপনির্বাচন
নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন। তবে মির্জা ফখরুলের এই আসনের হাল কে ধরবে সেটি এখন সবচেয়ে বড় আলোচনা। এই আলোচনায় সামনে এসেছে মির্জা ফখরুলের বড় মেয়ে ডক্টর শামারুহ মির্জার নাম। অনেকেই বলছেন ঠাকুরগাঁও 1 আসনের পরবর্তী সাংসদ হচ্ছেন ডক্টর শামারুহ। গেল ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনেও মির্জা ফখরুলের জন্য ভোটের মাঠে দেখা গিয়েছিল দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করা ডক্টর শামারুহকে। সমাজসেবামূলক কাজের জন্য বেশ পরিচিতি রয়েছে ফখরুল কন্যার। একই সাথে আসনটিতে নির্বাচনী আলোচনায় আছেন মির্জা ফখরুলের ভাই ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন। তবে এটাও চূড়ান্ত হবে জনগণের ভোটের মাধ্যমে। শেষমেশ দলীয় মনোনয়ন কে পাচ্ছেন সেটাই দেখার অপেক্ষা। দেশ জুড়ে ভয়াবহ লোডশেডিং এর চাপের মুখে সরকার। কয়েকটি জেলায় পল্লী বিদ্যুৎ অফিস ও উপকেন্দ্রে ঘটছে হামলা ভাঙচুরের ঘটনা। নিরাপত্তা চেয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। বিস্তারিত জাওয়াদ আহমেদের রিপোর্টে। দেশ জুড়ে ভয়াবহ লোডশেডিং এবং জ্বালানি সংকট নিয়ে বেশ চাপের মুখে সরকার। গ্রামাঞ্চলে 12 ঘন্টা পর্যন্ত লোডশেডিং এর ঘটনায় বেশ কয়েকটি জেলায় পল্লী বিদ্যুৎ অফিস ও উপকেন্দ্রে ঘটেছে হামলা ভাঙচুরের ঘটনা। একাধিক জায়গায় প্রশাসনিক নিরাপত্তা চেয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। এমন অবস্থায় দেশের সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন সরকারের বিদ্যুৎ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী। নাজুক এই পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ে রাত 8টার মধ্যে শপিং মল, মার্কেট ও দোকান বন্ধ এবং সন্ধ্যা 7টার মধ্যে আলোকিত বিলবোর্ড বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। তবে এলএনজি সরবরাহ পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত লোডশেডিং কতটা কমবে তা নিয়ে এখনো অনিশ্চয়তায় কর্তৃপক্ষ। দেশে বর্তমান বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা 18,500 মেগাওয়াটের কিছু বেশি, কিন্তু কাগজে কলমে বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 33,092 মেগাওয়াট। চাহিদার থেকে উৎপাদন সক্ষমতা বেশি প্রায় 15,000 মেগাওয়াট। তারপরেও লোডশেডিং এর জেরবার জনজীবন। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, উৎপাদন সক্ষমতা বেশি থাকার পরও কেন এই সংকট? বিদ্যুৎ খাত সংশ্লিষ্টদের বরাতে সংবাদ মাধ্যম বিবিসি বাংলা জানিয়েছে, মূলত 3 কারণে বেড়েছে লোডশেডিং। প্রথমত, তীব্র গ্যাস সংকট। দেশে বিদ্যুৎ উৎপাদনের একটি বড় অংশই গ্যাস ভিত্তিক, কিন্তু সম্প্রতি মহেশখালীতে এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ মারাত্মকভাবে কমে গেছে। চাহিদার তুলনায় কম থাকায় গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী দেশের গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোয় 2,524 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও মঙ্গলবার সরবরাহ করা হয়েছে মাত্র 744 মিলিয়ন ঘনফুট। দ্বিতীয়, কয়লা সরবরাহ ও উৎপাদন সমস্যা। দেশের অন্যতম বড় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোই এখন কয়লা সরবরাহ বিঘ্নিত হচ্ছে। কারিগরি ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়েছে বড় পুকুরিয়ার মতো বৃহৎ কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে। তৃতীয়ত, বিদ্যুৎ খাতে বড় অঙ্কের বকেয়া বিল। বিভিন্ন বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র ও বিদ্যুৎ আমদানিকারকদের পাওনা জমে থাকায় জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনায় তৈরি হয়েছে জটিলতা। ব্যাটারি চালিত অটোরিকশা চার্জের কারণে মধ্যরাতে বাড়ছে অস্বাভাবিক লোডশেডিং। দেশজুড়ে বিদ্যুৎ নিয়ে তীব্র সমালোচনার মুখে এমন দাবি করলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। দেশজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট, বিপর্যস্ত জনজীবন। ব্যাটারি চালিত অটোরিকশার কারণে দেশে লোডশেডিং হঠাৎ বেড়েছে। বিদ্যুৎ নিয়ে তীব্র সমালোচনার মুখে এমন দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ব্যাটারি চালিত অটোরিকশাকে গরিবের টেসলা হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এগুলোর বেশিরভাগই সারাদিন চলার পরে একসঙ্গে রাত 12টার পর চার্জে বসানো হয়। এ কারণেই জাতীয় গ্রিডের উপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে, আর এই সবগুলোই অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে চার্জ দেওয়া হয়। মন্ত্রী আরো বলেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে সংশ্লিষ্টরা উল্টো হামলা চালাচ্ছেন। তবে সরকার অবৈধ সংযোগ প্রতিরোধ করার চেষ্টা করছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার রাজধানীর একটি অনুষ্ঠানে মন্ত্রী বলেন, এই অবৈধ অটোরিকশার কারণেই অতিরিক্ত বিদ্যুৎ চাহিদার তৈরি হয়েছে, যা আগে ছিল না। তিনি দাবি করেন, আগে দেশের বিদ্যুতের পিক আওয়ার ছিল সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত। এরপর চাহিদা স্বাভাবিকভাবে কমে যেত, কিন্তু এখন মধ্যরাতেও চাহিদা প্রায় 12,000 মেগাওয়াটে পৌঁছায়, যা বিদ্যুৎ ব্যবহারের স্বাভাবিক ধারা নয়। এবং লক্কর ঝক্কর বাসের দিন শেষ। ঢাকায় নামছে 200 ইলেকট্রিক বাস। নারীদের জন্য নির্ধারিত থাকবে 50টি বাস। যাত্রী সেবায় দৃশ্যমান হবে 3 মাসের মধ্যেই।
বিস্তারিত রিপোর্টে। ভাঙাচোরা সিট, জংয়ে ধরা বডি আর এবড়ো-থেবড়ো চলন, লক্কঝক্কর এসব বাসে ঢাকায় দৈনন্দিন যাতায়াতের এক পরিচিত চিত্র। না মানা হয় বিআরটি এর নির্দেশনা, না দেখা হয় যাত্রীদের সুবিধা অসুবিধা। ঠাসাঠাসি করে লোক ওঠানো, যেখানে সেখানে গাড়ি থামানো, প্রতিনিয়ত ঢাকা হয়ে ওঠে অস্বস্তির নগরী। পরিস্থিতির উত্তরণে একাধিকবার গণপরিবহনে বিদ্যুৎ চালিত আধুনিক বাস সংযোজনের উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি। তবে নতুন সরকার আবারও হাতে নিয়েছে এমন বৃহৎ পরিকল্পনা। মাত্র 3 মাস বা 90 দিনের মধ্যেই বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে বৈদ্যুতিক বাসের যুগে। সবকিছু ঠিকঠাক থাকলে প্রথম ধাপে 200টি ইলেকট্রিক বাস সড়কে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে 50টি বাস থাকবে নারীদের জন্য নির্ধারিত। 3 মাসের মধ্যে যাত্রী সেবায় এসব বাস দৃশ্যমান হবে, এমনটাই জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। রবিউল আলম বলেন, দ্রুত বাস পেতে ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথডে যাওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে 3 মাসের মধ্যে ইলেকট্রিক বাস চালু হবে। একই সময়ে সার্ভিসিং ও চার্জিং স্টেশন স্থাপন এবং প্রয়োজনীয় জনবলকে প্রশিক্ষণ দেওয়া হবে। সরকারি ক্রয় প্রক্রিয়ায় বাস সংগ্রহ করে দীর্ঘসূত্রতা এড়ানো হবে। আগের মতো এবার বাস মালিক সমিতি বাধা দেবে না বলেও আশা করেন তিনি। তবে 3 মাসের মধ্যে চালকদের প্রশিক্ষণ, ডিপো তৈরি, চার্জিং স্টেশন স্থাপন সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন উঠেছে। বুয়েটের যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান বলেন, যারা টেকনিশিয়ান থাকবেন তাদের প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করতে হবে। আমি বলবো একটি মাস্টার প্ল্যান লাগবে, শুধু বাস প্রকিউরমেন্ট নয়, পুরো ইকোসিস্টেমকে আগে প্রস্তুত করতে হবে, যাতে এটি আমাদের বিদ্যমান ইকোসিস্টেমের সঙ্গে মানানসই হয়। তা না হলে আমরা বাস কিনতে পারি এবং চালাতেও পারবো, কিন্তু সেটি টেকসই হবে কিনা সেই প্রশ্ন থেকেই যাবে। সব মিলিয়ে যদি 3 মাসের মধ্যে ইলেকট্রিক এই বাস ঢাকার রাস্তায় নামানো যায় এবং কঠোরভাবে ফিটনেসবিহীন যানবাহনগুলো নিয়ন্ত্রণ করা যায়, তবে ঢাকার যানজট নিয়ে চলা দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করছেন বিশ্লেষকরা।